হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি মোহাম্মদ রাজু। আজকে আমরা পড়ব যে আমাদের হিসাব বিজ্ঞানের ১ম অধ্যায়, হিসাব বিজ্ঞানের পরিচিতি। আম এই অধ্যায়ের এমসিকিউ সলভ ক্লাসটা করব। আমরা বিগত ক্লাসগুলোতে আমরা হিসাব বিজ্ঞানের পরিচিতির একটা কমপ্লিট ধারণা আমরা নিয়েছি। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য পড়েছি, হিসাব বিজ্ঞানের কর্মবিকাশ, আমাদের সমাজের মূল্যবোধের হিসাব বিজ্ঞান কিভাবে আমাদের সহায়তা করে থাকে, আমাদের ডিসিশন মেকিং এ হিসাব বিজ্ঞান কিভাবে আমাদেরকে সহায়তা করে থাকে সেগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করেছিলাম। তো আজকে আমরা এই অধ্যায়ের আমরা যে বিগত ক্লাসগুলোতে যেই অধ্যায়গুলো যে বিষয়গুলো কমপ্লিট করেছিলাম, সেই বিষয়গুলোর উপরে আজকে আমরা এমসিকিউ সলভ করব। তো এমসিকিউ গুলো শুধু সলভ না, এটা বিশ্লেষণ ভিত্তিক সলভ হবে। কারণ হচ্ছে আমরা এমসিকিউ যখন পড়তে যাই, আমরা হয়তো কোনো একটা গাইড বা হচ্ছে কোনো একটা মডেল টেস্ট থেকে ধরে আমরা এমসিকিউ গুলো সলভ করা শুরু করি। ডিরেক্ট আমরা সরাসরি আনসার করে ফেলি বা একটা আনসার দেখলাম ওটা টিক দিয়ে দেই। ওইটাই পড়ে যায়। কিন্তু আমাদের এমসিকিউ এভাবে পড়লে হবে না। আমরা যদি বুঝে পড়ি, প্রত্যেকটা কোয়েশ্চেন যদি আমরা এনালাইসিস ভিত্তিক বুঝে পড়ি, তাহলে এটা আমাদের হয়তো এখন এই একটা এমসিকিউ থেকে হয়তো আ এখন এভাবে আসছে, কিন্তু পরবর্তী ইয়ারে এই সেইম এমসিকিউটাকে একটু মডিফাই করে, একটু ঘুরিয়ে ওখান থেকে অন্য একটা এমসিকিউ দিতে পারে। সো আমরা দেখব যে হচ্ছে ৪ টা অপশনের মধ্যে এমসিকিউতে ৪ টা অপশন থাকে। ৪ টা অপশনের মধ্যে একটাকে কারেক্ট করতে হয়। তো একটা অপশন কারেক্ট, বাকি অপশনগুলো কেন কারেক্ট নয় আমরা সেটা দেখব। এবং হচ্ছে যে বাকি যে অপশন ৩ টা আছে সেটা কোন ক্ষেত্রে আমার সঠিক হতে পারে সেটাও দেখব। সো আশা করি ক্লাসটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। আ সো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। ওকে। আমাদের আজকে এমসিকিউ সলভ ক্লাসের ১ম যে এমসিকিউটা সেটা হচ্ছে যে হিসাব বিজ্ঞান। সো হিসাব বিজ্ঞান এতটুকুই। সো হিসাব বিজ্ঞান, এখানে হিসাব বিজ্ঞান কি হতে পারে? হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য হতে পারে। সো হিসাব বিজ্ঞানের কার্যক্রমগুলোর মধ্যে ওদের বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া থাকতে পারে। সো আমরা একটা কমপ্লিট এমসিকিউ অপশনগুলোর দিকে তাকাই, তখন দেখব যে ১ম অপশনে যেটা দেওয়া আছে যে হিসাব বিজ্ঞানে একের সাথে অন্যের সম্পর্ক আলোচনা করে। আমাদের হিসাব বিজ্ঞান কি আ পার্সোনাল কোনো কনভারসেশন করে থাকে কারো সাথে কেউ? না। হিসাব বিজ্ঞান হচ্ছে এটা তথ্য নির্ভর এবং এটা সংখ্যাভিত্তিক তথ্য উপস্থাপন করে থাকে। যেটা কোনো পারসনের আ ব্যক্তিগত আলোচনা হতে পারে না। সো আমাদের যে সমাজের একের সাথে অন্যের সম্পর্ক আলোচনা করে, এই অপশনটি আমাদের জন্য সঠিক নয়। আমরা এটা নিতে পারবো না। সো এটা আমাদের হিসাব বিজ্ঞানের সাথে কোনোভাবে যায় না। সো আমরা এটা কি করব পরীক্ষায়? পরীক্ষায় আসলে এটা সর্বপ্রথম আমরা কি করব? ক্রস দিয়ে দেব। ওকে। তাহলে এই অপশনের দিকে আমাকে আর তাকাতে হচ্ছে না। অপশন বি, উৎপাদন ব্যবস্থার আলোচনা করে। উৎপাদন ব্যবস্থার আলোচনা করে থাকে। হিসাব বিজ্ঞান আ উৎপাদন ব্যবস্থার কি আলোচনা করবে? উৎপাদন ব্যবস্থার আলোচনা করবে না, বরং এটা আলোচনা করতে পারে আমি যে উৎপাদন করেছি সেইগুলো আমি রেকর্ড করতে পারি। সেগুলো আমি উপস্থাপন করতে পারি। সংখ্যা ভিত্তিক। বাট উৎপাদন ব্যবস্থার এখানে কোনো আলোচনা করা হয় না হিসাব বিজ্ঞানে। হিসাব বিজ্ঞান হচ্ছে আমি যদি কোনো কিছু উৎপাদন করে থাকি, সাপোজ আমি একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির কথা যদি চিন্তা করে থাকি, তাহলে সেখানে প্রোডাক্ট কি করা হয়? প্রোডাক্ট উৎপাদন করা হয়। সো সেই প্রোডাক্ট গুলো রেকর্ড করা হয়। সেগুলো কতটুকু আ ভোক্তাদের বা মার্কেটে দেওয়া হয়েছে সেটা রেকর্ড করা হয়। এবং সে একটা দিন শেষে সেটার একটা কি প্রতিবেদন প্রস্তুত করা হয়। এটাই আমাদের হিসাব বিজ্ঞান করে থাকে। তাই আমরা এই উৎপাদন ব্যবস্থার আলোচনা করে এটা আমরা নিতে পারব না। ওকে। এরপরে দেখেন পণ্য ক্রয় ও বিক্রয়ের হিসাব রাখে। হ্যাঁ, হিসাব বিজ্ঞান পণ্য ক্রয় বিক্রয়ের হিসাব রাখে। শুধু তো পণ্য ক্রয় বিক্রয়ের হিসাব রাখে না, এটাকে আ প্রতিবেদন আকারে উপস্থাপন করে, তাই না? তো শুধু পণ্য ক্রয় বিক্রয় আমরা অপশনগুলো আমরা সাময়িকভাবে এটা নিতে পারি। বাট আমরা আমাদের আরেকটা অপশন আছে। যদি এটার চাইতে আরো ইনফরমেটিভ, আরো গ্রহণযোগ্য কোনো অপশন পাওয়া যায়, আমরা সেটাকে কি করব? কারেক্ট করব। এখন দেখেন তাহলে আমরা কি? আমরা এটাকে এখনো ক্রস দিচ্ছি না। আমরা পরবর্তী অপশনের দিকে যাব। দেখেন একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও ফলাফল নিরূপণ করা। দ্যাটস কারেক্ট। আমার হিসাব বিজ্ঞান কি করে? একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও ফলাফল নিরূপণ করে। এটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের মেইন যে আ ফোকাসিং যে এরিয়াটা সেটি হচ্ছে এটা। যে আমাদের হিসাব বিজ্ঞান কি করে থাকে? একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা,
আর্থিক অবস্থা। আর্থিক অবস্থা বলতে কি বোঝায়? আমরা বিগত ক্লাসগুলোতে করেছিলাম যে একটা প্রতিষ্ঠানের সম্পদ, একটা প্রতিষ্ঠানের সম্পদ, একটা প্রতিষ্ঠানের দায় ও মালিকানা সত্ত্ব। ঠিক আছে? একটা প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব কি করে? নিরূপণ করে। এবং ফলাফল বলতে আমরা যেটা বুঝেছিলাম যে ফলাফল হচ্ছে যেমন আমার প্রতিষ্ঠানে আয় ব্যয় নিয়ে যেমন কত লাভ ক্ষতি হয়েছে সেই জিনিসটাই আমরা কি করে থাকি? এই বিবরণীতে নিরূপণ করে থাকি। মানে আর্থিক হিসাব বিজ্ঞানের মাধ্যমে এই ২ টা জিনিস আর্থিক অবস্থা এবং আর্থিক ফলাফল নিরূপণ করা হয়। ঠিক আছে? আর এই জিনিসটা করা হয় যে বিবরণীর মাধ্যমে সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আমরা পড়েছিলাম আর্থিক অবস্থার বিবরণী। আর এই যে লাভ ক্ষতি বের করা হয় সেটা হচ্ছে আমাদের আয় বিবরণীর মাধ্যমে। ঠিক আছে? ওকে। তার মানে আমাদের শুধু ক্রয় বিক্রয়ের হিসাব রাখা এই বিষয়টা কি এখন আমাদের এটার সাথে যাচ্ছে? এটা হচ্ছে মোস্ট ইনফরমেটিভ এখানে হিসাব বিজ্ঞানের সবকিছুই দেওয়া আছে। আপনি যদি লাভ ক্ষতি মানে পণ্য ক্রয় বিক্রয় করবেন কোথায়? এই লাভ ক্ষতির জায়গায় এখানে আপনি শুধু পণ্য ক্রয় বিক্রয় না, এখানে আরো আনুষঙ্গিক প্রতিষ্ঠানের যা হয় মানে ব্যয় এবং আয়ের সাথে যত কিছু রিলেটেড আছে সবকিছুই এই আয় বিবরণীতে আসে। এবং সম্পদ, দায়, মালিকানার সাথে যত কিছু আছে সব এখানে আসে। তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে আসে। তাহলে আমরা আমাদের অপশন এটাকে আমরা কি করব? কারেক্ট করব। মানে এটাই আমাদের সঠিক আনসার। তাহলে আমরা এটাকে নিতে পারতেছি না। ওকে। তাহলে দেখেন আমরা এভাবেই পড়তে হবে। ঠিক আছে? এখন হচ্ছে অনেক সময় হয় কি? যে হচ্ছে যে আমার কোনো অপশনে আমি মানে মানে কনফিউশন মনে হচ্ছে বা আমি মানে একটা পার্টকে আমি বুঝতেছি না। মানে একটা অপশনকে বুঝতেছি না, বাকি ৩ টা অপশন বুঝতেছি। যখন আমি দেখব বাকি ৩ টা অপশনই আমার সঠিক হয় নাই, একটাই অপশন আছে, তো আমি মোস্ট অফ দ্যা কেস আমি ধরে নিতে পারি যে ওইটাই আমার আনসার হবে। সো এই রিলেটেড কোনো এমসিকিউ সামনে আমাদের যদি আসে আমরা অবশ্যই সেটা দেখিয়ে দিব। সো প্রথম অংশ হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও ফলাফল নিরূপণ করে থাকে। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। নাম্বার 2 তাহলে এটা আমাদের গেল। নাম্বার 2 হচ্ছে কিসে ব্যবসায় প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল? কি ফলাফল? কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব। কিসের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব? আগে বুঝতে হবে ফলাফলটা কিভাবে সম্ভব সেটা আমাদের দেখতে হবে। মানে আমাদের ফোকাসিং এরিয়াটা যেমন এখানে যে ফোকাসিং এরিয়াটা ছিল যে হিসাব বিজ্ঞান, এখানে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা। কাঙ্ক্ষিত অবস্থা বললে হয় নাই। কিন্তু বলছি কি কাঙ্ক্ষিত ফলাফল। আর অপশন গুলোর দিকে আসেন। সম্পদ ক্রয়ের ফলে আমার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন হয়। সম্পদ ক্রয়ের ফলে আমার সম্পদ আসে, প্রতিষ্ঠানের আমার সম্পদ বৃদ্ধি পায়, আবার আমার নগদ টাকা চলে যায়। সো এই ফলাফলটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আমার আয় ব্যয়ের সাথে সম্পর্ক। কিসের সম্পর্ক? আয় ব্যয়ের সাথে সম্পর্ক। কারণ ফলাফলটা কি? প্রতিষ্ঠানের ফলাফল অর্জন সম্ভব সেটা আয় ব্যয়ের মাধ্যমে আমি ফলাফলটা আরেকটু আগে আমরা যেটা দেখলাম একটা প্রতিষ্ঠানের ওই যে আর্থিক ফলাফল যেটা হচ্ছে যে এই আয় ব্যয়ের মাধ্যমে লাভ ক্ষতি যেটা আয় বিবৃতি করে থাকি। সো সম্পদের সাথে আমাদের এই কাঙ্ক্ষিত ফলাফলের সাথে সরাসরি সম্পর্ক নেই। বাট হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের জন্য সম্পদটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেকেন্ড যে অপশনটা যাব সেটা হলো আমাদের এটা আমরা নিতে পারতেছি না, এটা আমাদের আনসার হয় না। এবার দেখেন সঠিক সিদ্ধান্ত তো নেওয়া যায়। এখন আপনি সঠিক সিদ্ধান্ত নিলে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন যায় মোস্ট অফ দ্য কেস, হ্যাঁ এটা নেওয়া যায়। বাট এটা চাইতেও যদি আমরা আরো আহ, মানে মানে ইনফরমেটিভ আরো গ্রহণযোগ্য কোনো অপশন আমরা পরবর্তীতে পাই সেটা আমাদেরকে নিতে হবে। সো আমরা এটা আপাতত ধরে নিলাম। ঠিক আছে, এটা আমরা এখনো কোর্স দিলাম না। এরপর আসেন আহ ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে। ইয়েস, দ্যাটস কারেক্ট। দেখেন আমরা পড়েছিলাম যে হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্যের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব। সরাসরি আমাদের ওইটাই চলে আসছে। আমি যদি ব্যয় নিয়ন্ত্রণ করে থাকি মানে আমার প্রতিষ্ঠানে যদি ব্যয় কম হয়, ঠিক আছে, তাহলে কি হয়? আমার যদি ব্যয় কম হয়, প্রতিষ্ঠানের যদি ব্যয় কি হয়? কম হয়, তাহলে কি হবে? আমার ফলাফল ভালো হবে না? বুঝতে পারছেন? ওকে। মানে আমার প্রতিষ্ঠানে যদি ব্যয় কম হয় তাহলে কি ফলাফল কি হবে?
অর্জন করা মানে ফলাফল ভালো হবে, যেটা আমার প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা হচ্ছে আমরা ওই যে বৈশিষ্ট্য থেকে চলে আসছে যে হিসাব বিজ্ঞানের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে আ কি প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব। তাই আনসার আমরা এটাকে সঠিক হিসেবে নিব। এখন দেখেন সঠিক সিদ্ধান্ত নিলে এটার চাইতে আমার এটা সবচেয়ে বেশি ইনফরমেটিভ এবং এটা আমরা পড়ে আসছি। এটা আমাদের বইতে আছে, বৈশিষ্ট্যের মধ্যে আছে। যে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে আ মানে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে কি হয়? আমার প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব। পূর্ণ ক্রয়ের ফলে তো আমার ব্যয় হয়। তো ব্যয় হলে সেখানে তো আমার লাভ হওয়ার কোনো ব্যয় বেশি হলে কি লাভ কম হবে। তো এটাও আমাদের হবে না। সো আমরা এই ২ টা অপশন নিতে পারতেছি না। তাহলে ৩ টা অপশন ক্রস যাচ্ছে আমাদের। সঠিক আনসার যেটা সেটা হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব। ওকে? ইয়েস। এবার দেখো ৩ নাম্বার যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে হিসাব বিজ্ঞানকে এই যে গুরুত্বপূর্ণ হিসাব বিজ্ঞানকে কি নামে কি নামে অভিহিত করা হয়? তাহলে হিসাব বিজ্ঞান কি নামে অবহিত করা হয়? আমরা পড়েছিলাম যে হিসাব বিজ্ঞান হচ্ছে আহ, একটা তথ্য ব্যবস্থা। আমরা এটা পড়েছিলাম ফার্স্ট অফ অল। কি ব্যবস্থা? তথ্য ব্যবস্থা, যেটাকে ইংলিশে বলা হয় ইনফরমেশন সিস্টেম। ঠিক আছে? ওকে। আবার হিসাব বিজ্ঞানকে বলা হয় কি? হিসাব বিজ্ঞান ব্যবসায়ের ভাষা বলা হয়। ঠিক আছে? এরপর হচ্ছে হিসাব বিজ্ঞান হচ্ছে কলা ও বিজ্ঞান। ঠিক আছে? এটা কম গুরুত্ব, পরীক্ষায় কম আসে, বাট এটা দেখেন তথ্য ব্যবস্থা। ঠিক আছে? তাহলে হিসাব বিজ্ঞানকে কি নামে অবহিত করা হয়? তথ্য ব্যবস্থা। এটাকে ইনফরমেশন সিস্টেম বলা হয়। বা এরকম আছে হিসাব বিজ্ঞান কি? যদি বলে হিসাব বিজ্ঞান কি? তাহলে একটা বলতে হিসাব বিজ্ঞান একটা প্রক্রিয়া। একটু মানে কোশ্চেনে যদি থাকে, মানে এইগুলো যদি না থাকে, যদি প্রক্রিয়া থাকে তাহলে আমরা প্রক্রিয়াকে নিব। ঠিক আছে? তাহলে হিসাব বিজ্ঞান কি নামে অবহিত করা হয়? হিসাব বিজ্ঞান একটা প্রক্রিয়া, হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থা বা ইনফরমেশন সিস্টেম বলা হয়। তারপর হচ্ছে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়, হিসাব বিজ্ঞান কলা বিজ্ঞান। এখন আমি অপশন গুলো তাকাবো এখানে যে আমি যে জিনিসগুলো জানি, হ্যাঁ যে জিনিসগুলো জানি সেখানে অপশনের মধ্যে কোনো কিছু আছে কিনা। দেখেন হিসাব ব্যবস্থায় আছে, হিসাব বিজ্ঞান কি হিসাব ব্যবস্থা? না। তার মানে এটা ক্রস। এটা আমার আনসার হতে পারবে না। ওকে। দেখেন নিরীক্ষা ব্যবস্থা, না আমি এটাও করি নাই, তো এটা হবে না। বিবরণী ব্যবস্থা, না। এই দেখেন তথ্য ব্যবস্থা, এটাই আমার সঠিক আনসার। বুঝতে পারছেন? এই যে তথ্য ব্যবস্থা, যেটাকে আমরা ইনফরমেশন সিস্টেম বলে থাকি। তাহলে হিসাব ব্যাংকে কি নামে অবহিত করা হয়? যদি প্রশ্ন আসে তাহলে আমি এই অপশনগুলো দেখাবো যে আমার এই অপশনগুলো আমার মানে অপশনে দেওয়া আছে কিনা। যে হিসাব বিজ্ঞান একটা প্রক্রিয়া, যেটা বইতে দেওয়া আছে সুন্দর করে একবারে। তারপর হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থা বা ইনফরমেশন সিস্টেম বলা হয়। তারপর হচ্ছে ব্যবসায়ের ভাষা বলা হয়। আর হিসাব বিজ্ঞান হচ্ছে কলা ও বিজ্ঞান। ওকে? আপাতত এতটুকু জানলে আমাদের জন্য এনাফ। সো হিসাব বিজ্ঞানকে কি নামে অবহিত করা হয়? তাহলে আমরা এইভাবে আমাদের অপশনগুলো পাবো। এখন একটা জিনিস খেয়াল করেন যে আমরা যে বাকিগুলো কিন্তু জানতেছি, কিন্তু বাকিগুলো আমার হিসাব বিজ্ঞানের সাথে রিলেটেড না। সো এখন এখান থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে আর কি কোশ্চেন গুলো আসতে পারে বা এটার মানে সিনোনিম কি আছে সেইগুলো, বা এটাকে কি আর অন্যান্য কোন নামে আসতে পারে, সেই বিষয়গুলো আমার যদি জানা থাকে তাহলে এখান থেকে যেভাবে কোশ্চেন আসুক না কেন আমি পারবো। ঠিক আছে? ওকে। এখন আমরা আমাদের এমসিকিউ ৪ নাম্বারটা যাব। যে এখানে বলা আছে যে হিসাব বিজ্ঞান ও প্রযুক্তি, মানে হচ্ছে এখানে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি দেওয়া আছে। তো বিজ্ঞান আমরা অপশনগুলোর মধ্যে কি কর বিজ্ঞান এই প্রযুক্তির মাধ্যমে আমাদের হিসাব বিজ্ঞানের কি প্রভাব ফেলে বা এই বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহারের ফলে আমাদের হিসাব বিজ্ঞান কিরকম অপারেশন দিচ্ছে বা এর কার্যক্রমটা কিরকম হয়েছে, কি উন্নত হয়েছে না অনুন্নত হয়েছে, সে বিষয়টা আমরা দেখব। তো ক নাম্বারে দেওয়া আছে যে যে তাহলে বিজ্ঞান ও প্রযুক্তির কি সেটা আমরা দেখব। যে ক নাম্বার হচ্ছে হিসাব রক্ষণকে সংকুচিত করে। বিজ্ঞান এবং প্রযুক্তি কি কখনো আমাদের যে হিসাব রক্ষণ, আমরা জানি হিসাব বিজ্ঞানের প্রক্রিয়া আমরা একদম প্রথম ক্লাসে পড়েছিলাম, ৩টা ধাপ ছিল। যে হচ্ছে ১ নম্বর ছিল লেনদেন চিহ্নিতকরণ, ২ নম্বর ছিল লিপিবদ্ধকরণ, যেটাকে হিসাব রক্ষণও বলা হয় বলছিলাম, এবং সবার শেষে হচ্ছে ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ। এখন দেখেন সেই হিসাব রক্ষণ কি বলা হয় সংকুচিত করে? আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহারের ফলে আমাদের হিসাব রক্ষণ কি সংকুচিত করে? না, এটা আমাদের আরো
বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের ফলে এখন হিসাব বিজ্ঞান কি এর জনপ্রিয়তা আরো তুঙ্গে চলে গেছে। এখন তো সবকিছুই কি প্রযুক্তি এবং বিজ্ঞানের মাধ্যমে আমাদের হিসাব বিজ্ঞানের যত অপারেশন হয় সবকিছু এই বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমেই হয়। সো হিসাব বিজ্ঞান সংকুচিত করে না বরং প্রসারিত করে। এই আনসারটা যদি হইতো তাহলে হইতো। এটা তো প্রসারিত করে, কখনো সংকুচিত করে না। তাহলে কি করে? প্রসারিত করে। ঠিক আছে? প্রসারিত করে। সো এই আনসারটা আমরা কি নিতে পারছি না। ওকে? ইয়েস। এরপরে খ নাম্বারটা দেখেন যে বলা হচ্ছে যে হিসাব রক্ষণকে ব্যয়বহুল করে তোলে। না, প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করার ফলে আ আগত অনেক ব্যয় বলতে হয়তো আপনারা বলতে পারেন যে বিজ্ঞান ও প্রযুক্তির যে একটা কষ্টটা এটা সাময়িক একবার হয়। ঠিক আছে? কিন্তু আমার আগে দেখা যাইত কি আমাদের হিসাব বিজ্ঞানের যে রক্ষণগুলো মানে রেকর্ড করার জন্য অনেক মানুষের দরকার পড়তো। ঠিক আছে? কিন্তু এখন সেটা লাগতেছে? লাগতেছে না। তাই আমাদের হিসাব রক্ষণের ব্যয়বহুলতা যেহেতু এখন সবকিছু প্রযুক্তির মাধ্যমে অনেক কম্পিউটার হয়েছে। আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমাদের এখন কিছু সফটওয়্যারের মাধ্যমে আমাদের হিসাব বিজ্ঞান অপারেশন গুলো করা হয়। এখন কম্পিউটারের যুগ। ঠিক আছে? তাহলে হচ্ছে এর মাধ্যমে কি বরং আমাদের যে জনবহুল বা আমাদের যে আ কর্মকর্তা কর্মচারীদের তখন বেশি লাগতো। এখন সেখানে কম লাগতেছে। তো সেখানে আমার ব্যয় কমে যাচ্ছে। তাহলে আমার ব্যয় বহুল করে তোলা না বরং ব্যয় আরো কমে যাচ্ছে। সো এটা আমাদের এটাও আমরা ভুল আনসার এটাও আমাদের অপশনে হবে না। এটা আমরা নিতে পারবো না। এরপরে দেখেন যে হিসাব রক্ষণকে গতিরোধ করে। হিসাব রক্ষণের গতিরোধ মানে কি বুঝেন? মানে হিসাব রক্ষণকে আটকায় রাখে। হিসাব রক্ষণ করতে মানে গতিরোধ করে, আটকায় রাখে এমন না। যে এইটা হচ্ছে যে এখন হিসাব রক্ষণটা আরো মানে স্মুথলি অনেক ফাস্টলি যাচ্ছে। আপনি যখন কোনো ছোট শপিং মল গুলোতে যাবেন বা হচ্ছে আপনি স্বপ্নতে যাবেন বা হচ্ছে আপনি কোনো সুপার শপে যাবেন। দেখবেন আপনি যে আপনার মতো করে চুজ করে নিয়ে আসলেন ওরা দেখবেন যে স্ক্যানার দিয়ে জাস্ট আপনার পণ্যের গায়ে যেখানে প্রাইস লেখা আছে জাস্ট ওখানে কিউআর স্ক্যানটা করবে। সাথে, সাথে ওগুলো কম্পিউটারের মাধ্যমে পণ্যগুলোর দাম এবং ওটার উপরে যদি কোনো ডিসকাউন্ট থাকে সেটা সহকারে ওখানে দেখা যাচ্ছে। সো এটা কি আরো ফাস্ট হয়ে যাচ্ছে। না হলে আগে কি করা হইতো? আপনাকে একটা বিল দেওয়ার জন্য আপনি যদি কোনো পণ্য কিনে অবশ্যই আপনাকে বিল দিতে হবে। বিল দিতে খাতায় কলমে কি লিখতে হইতো। লিখে আপনাকে বিলটা দেওয়া লাগতো। কিন্তু এখন সেটা করা লাগতেছে না। সেটা আপনি আগে যেটা আপনার ১০ মিনিট লাগতো সেটা এখন আপনি আ ১ মিনিটে করতে পারতেছেন। সো এটা গতিরোধ করে না বরং এটা আমাদের জন্য আরো বেশি ভালো হয়েছে যে বিজ্ঞান ও প্রযুক্তির ফলে আমাদের গতিরোধ করে না কখনোই। এটা মাথায় রাখবেন। তো এই আনসারটাও আমরা নিতে পারব না। তো এটা আমাদের ভুল আনসার। এবার দেখেন হিসাব রক্ষণের উন্নতি কোথায়? ইয়েস দ্যাটস ওয়াই। এই বিজ্ঞান ও প্রযুক্তির ফলে আমার হিসাব বিজ্ঞান বা হিসাব রক্ষণ যেটা আমরা জানি, হিসাব রক্ষণে এখন উন্নত হয়েছে। ঠিক আছে? এখন আ কোনো মানে কোনো লেনদেন মিসিং হওয়ার কোনো চান্স নাই। আগে তো খাতায় কলম লেখা হইতো। আগে খাতায় কলম লেখা হইলে কি ২-১ টা আমি যখন লেনদেনগুলো রেকর্ড করব, ১ম তো আমি জাবাদায় রেকর্ড করব। তারপর ক্ষতি হয়ে যাবে। এখন আমি একটা পণ্য ভুলে মানে একটা লেনদেন আমি ভুলে কি জাবাদের রেকর্ড করতে ভুলে গেছি। এখন সেই চান্সটা নাই। কারণ যেহেতু এটা সফটওয়্যার ওয়াইজ বা কম্পিউটার ওয়াইজ হয়ে গেছে, সো এখানে আপনার ভুল হওয়ার চান্স নাই। সো এই বিজ্ঞান ও প্রযুক্তির ফলে আমার হিসাব রক্ষণের বরং কি হইছে? উন্নত হইছে। এটাই আমাদের সঠিক আনসার। তাহলে বিজ্ঞান ও প্রযুক্তি কি? হিসাব রক্ষণের উন্নতি ঘটায়। এরপরে মোস্ট ইম্পোর্টেন্ট একটা এমসিকিউ আ এখান থেকে একটা এমসিকিউ ধরে নিন চলে আসছে 100%। আমি বলে দিলাম। এসএসসি তে যারা আছেন, ঠিক আছে? এসএসসি তে 100% ধরে নেন। হ্যাঁ? এই যে হিসাব তথ্যের ব্যবহারকারী থেকে একটা এমসিকিউ মাস্ট থাকবেই থাকবে। এটা যেই বোর্ডে হোক, সকল বোর্ডেই। কুমিল্লা বোর্ড বলেন, ঢাকা বোর্ড বলেন, রাজশাহী বোর্ড বলেন, মানে যেই বোর্ডে বলেন, চট্টগ্রাম বোর্ড বলেন, যেই বোর্ড বলেন, এই হিসাব তথ্যের ব্যবহারকারী থেকে একটা কোশ্চেন মাস্ট থাকবেই থাকবে। সো হিসাব তথ্যের ব্যবহারকারী এটা খুবই গুরুত্বপূর্ণ। সো এটা জানতে হবে। আমরা এখানে বলছি হিসাব তথ্যের হিসাব বিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কি? আমরা জানি হিসাব তথ্যের ব্যবহারকারী হচ্ছে ২ জন। তথ্যের ব্যবহারকারী কয়জন? কয়টা পক্ষ? ২ টো। হিসাব তথ্যের ব্যবহারকারী। তাহলে কি? তথ্যের ব্যবহারকারী। কয়টা পক্ষ? ২ টা পক্ষ। আমরা এটা লাস্ট ক্লাসে পড়েছিলাম। একটা ছিল অভ্যন্তরীণ ব্যবহারকারী, আরেকটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। ঠিক আছে? এখন দেখেন অভ্যন্তরীণ ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী কি?
অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে যারা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা এবং মালিকানার সাথে সরাসরি জড়িত, এক সরাসরি কানেক্টেড, তারা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর বাহ্যিক ব্যবহারকারী কি? যারা প্রতিষ্ঠানের মালিকানা বা ব্যবস্থাপনার সাথে জড়িত নয়, বাট প্রতিষ্ঠানের বাইরে থেকে জড়িত, প্রতিষ্ঠানের সাথে জড়িত, মানে প্রতিষ্ঠানের বাইরে থেকে প্রতিষ্ঠানের সাথে জড়িত, তাদেরকে বলা হয় বাহ্যিক ব্যবহারকারী। তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারীগুলো আমরা দেখেছিলাম যে হচ্ছে আমাদের মালিক, এক মালিকানা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালিক হয়। তারপর হচ্ছে ব্যবস্থাপক। হ্যাঁ, আমরা এটা পড়েছিলাম। এরপরে হলো অভ্যন্তরীণ নিরীক্ষক, আমরা এটা দেখলাম। নিরীক্ষক। হ্যাঁ, এখানে ব্যবস্থাপক বলতে কি বোঝায়? এখানে সব ডিভিশনের ব্যবস্থাপক আছে। যেমন ক্রয় ব্যবস্থাপক, ঠিক আছে? ক্রয় ব্যবস্থাপক। তারপর হচ্ছে যেমন বিক্রয় ব্যবস্থাপক, তারপর হচ্ছে বিক্রয় ব্যবস্থাপক, মার্কেটিং ব্যবস্থাপক, যা মানে যারা থাকুক আরকি। মানে বিপণন যে ব্যবস্থাপক। হ্যাঁ, তাহলে ব্যবস্থাপক বলতে কোন বিষয়ের পরে যদি ব্যবস্থাপক দেখেন তাহলে দেখবেন এটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। ব্যবস্থাপকরা সবসময় ভিতরের ব্যবহারকারী থাকে। আর বাহ্যিক ব্যবহারকারী কি? যেমন আমরা আমরা পড়েছিলাম যে ঋণদাতা। যারা প্রতিষ্ঠানে ঋণ দিয়ে থাকে, ঋণদাতা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। তারপর হচ্ছে পাওনাদার, হ্যাঁ? তারপর হচ্ছে সরকার, সরকার। তারপর হচ্ছে বিনিয়োগকারী, ঠিক আছে? এটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী, ঠিক আছে? আপাতত এগুলো জানলেই হয়। সো মোস্ট ইম্পোর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ভোক্তা। তারপরে বিভিন্ন সংঘ, বিভিন্ন সংঘ থাকে না? ওই সংঘগুলো হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। তাহলে হচ্ছে তো হিসাব তথ্যের ব্যবহারকারী কি? এই যে হিসাব তথ্য আমি এখানে লিখিয়ে দিই, হিসাব। এই যে হিসাব তথ্যের ব্যবহারকারী ২ টা ব্যবহারকারী, একটা অভ্যন্তরীণ ব্যবহারকারী, একটা বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী এগুলো, বাহ্যিক ব্যবহারকারী এগুলো। এখন দেখেন কোয়েশ্চেন আছে, হিসাব বিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কে? ঠিক আছে? আমরা তো জানি বাহ্যিক ব্যবহারকারী কি? যারা হচ্ছে প্রতিষ্ঠানের সাথে সরাসরি জড়িত না, মানে মালিকানার সাথে, মালিকানা বা ব্যবস্থাপনার সাথে সরাসরি জড়িত না, বাট বাহির থেকে প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড, তাদেরকে বলা হয় বাহ্যিক ব্যবহারকারী। মালিক বাহ্যিক ব্যবহারকারী? না, অভ্যন্তরীণ। তার মানে এটা আমাদের আনসার হচ্ছে না। ব্যবস্থাপক অভ্যন্তরীণ, একটু আগে দেখলাম, তাহলে এটাও আনসার হবে না। কর্মচারী কর্মকর্তা, ইয়েস, এটাই বাহ্যিক ব্যবহারকারী, ঠিক আছে? এই যে যারা বাহ্যিক ব্যবহারকারী, আরেকটা কোশ্চেন পাইলাম আমরা, কর্মচারী, ঠিক আছে? তাহলে কর্মচারীটা কি? বাহ্যিক ব্যবহারকারী। কর্মচারী কর্মকর্তা বাহ্যিক ব্যবহারকারী। এখানে একটা কনফিউশন আছে যে কর্মচারী এবং কর্মকর্তার মধ্যে একটা কনফিউশন আছে। অনেকে এই জায়গাটায় মানে ভুল করে আরকি, যে কর্মচারী কর্মকর্তা। কর্মচারীটা হচ্ছে যারা ডেইলি বেসিস, এই তাদেরকে সাথে, সাথে বা তারা হচ্ছে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বা মালিকানার সাথে জড়িত না। কিন্তু কর্মকর্তারা যদি শুধু কর্মকর্তা থাকতো তাহলে বিষয়টাকে আমরা অভ্যন্তরীণই ধরে নিতাম। বাট এখন যেহেতু কর্মচারী কর্মকর্তা আছে একসাথে, তার মানে এটা বাহ্যিক ব্যবহারকারী। তার অভ্যন্তরীণ নিরীক্ষক, এটা তো অ্যাবসলিউটলি যারা প্রতিষ্ঠানের ভিতরের নিরীক্ষক তারা হচ্ছে অভ্যন্তরীণ, তারা বাহ্যিক হবে না। তো আমাদের সঠিক আনসার কোনটা? গ, কর্মচারী কর্মকর্তা। এখন এখান থেকে আমি যদি কোশ্চেন করি, এভাবে কোশ্চেন আসতে পারে না? হিসাব বিজ্ঞান তথ্যের নিচের কোনটি হিসাব বিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী নয়? এভাবে আসতে পারে না? ঠিক আছে, আমি যদি কোশ্চেনটা এভাবে দিই যে নিচের কোনটি নিচের কোনটি অভ্যন্তরীণ ব্যবহারকারী নয়, তাহলে এটার মানে কি? অভ্যন্তরীণ ব্যবহারকারী নয় বলতে কি বোঝায়? বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী নয় বলতে কি বোঝায়? বাহ্যিক ব্যবহারকারী, ঠিক আছে? তাহলে আবার হিসাব বিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী যেরকম কর্মচারী কর্মকর্তা, আর নিচের কোনটি অভ্যন্তরীণ ব্যবহারকারী নয় সেটাও কি কর্মচারী কর্মকর্তায় আনসার হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে নিচের কোনটি অভ্যন্তরীণ ব্যবহারকারী নয়, এটাও কি তার মানে কি বাহ্যিক ব্যবহারকারীকে বোঝাচ্ছে। তা আবার
তাহলে কি কর্মচারী ও কর্মকর্তা, এটা হচ্ছে সঠিক আনসার। তাহলে হিসাব তত্ত্বের ব্যবহারকারী দুইটা, অভ্যন্তরীণ বাহ্যিক, ঠিক আছে? অভ্যন্তরীণ হচ্ছে এগুলো, বাহ্যিক হলো এগুলো, এবং আনসার এভাবে এখান থেকে কোশ্চেন আসতে পারে। সো বাহ্যিক ব্যবহারকারী সরাসরি বলতে পারে বা কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিতে পারে, যেমন নিচের কোনটি অভ্যন্তরীণ ব্যবহারকারী নয়? নয় বলতে বোঝাচ্ছে সেটা বাহ্যিক ব্যবহারকারীকে বোঝাচ্ছে। 6 নম্বর কোশ্চেন, একটি ব্যবসায়ের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? যারা মালিকানা বা ব্যবস্থাপনার সাথে জড়িত, তারা কি অভ্যন্তরীণ ব্যবহারকারী। তাহলে মালিক কি? অভ্যন্তরীণ ব্যবহারকারী, তাহলে এটাও সঠিক আনসার। ব্যবস্থাপক কি? অভ্যন্তরীণ ব্যবহারকারী, এটাও সঠিক আনসার। তাহলে ঋণ প্রদানকারী কি? ঋণ প্রদান কি অভ্যন্তরীণ? না, এটা হচ্ছে বাহ্যিক, মানে বাহির থেকে প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকে, তাই আমরা এদেরকে বাহ্যিক ব্যবহারকারী বলে থাকি। তাই আমাদের সঠিক আনসার কি? ঋণ, আমাদের সঠিক আনসার আছে ক, মানে ক এবং খ, মানে এটাই, মানে 1-2। তাহলে 1-2 আমাদের সঠিক আনসার। 1-2 কোথায়? এটাই অপশন এটা। তাহলে এটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী। তাহলে মাথায় রাখবেন, এই যে মানে এই হিসাব তত্ত্বের ব্যবহারকারী থেকে আমি বারবার বলি যে 100% আপনারা ধরে নেন এখান থেকে একটা এমসিকিউ মাস্ট পরীক্ষায় আসবে। একটা এমসিকিউ এখান থেকে আসবে, আর যেভাবে বলেছি এর বাইরে আর আসার সম্ভাবনা নাই। আর মাথায় রাখবেন, এই হিসাব তথ্যকে কি বলা হয় থাকে? হিসাব তথ্যের ব্যবহারকারী, যেটাকে আমরা ইনফরমেশন সিস্টেমও বলেছিলাম, যে আমরা এর আগে যেটা আছে ইনফরমেশন সিস্টেম বলেছিলাম আর কি। ইনফরমেশন সিস্টেম, ঠিক আছে? এটা ইংলিশে মাথায় রাখবেন, এটা পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? তাহলে হচ্ছে হিসাব তথ্য বলতে হচ্ছে হিসাব তথ্য ব্যবস্থা বা ইনফরমেশন সিস্টেম, যেটা এটা আর কি। হিসাব তথ্য ব্যবহারকারী দুইটা, অভ্যন্তরীণ, বাহ্যিক। এই নিয়মটা যদি মাথায় রাখেন, এখান থেকে যেভাবে আসুন, যদি বলা হয় সিইও, একটা প্রতিষ্ঠানের সিইও, এটা কোন ব্যবহারকারী? তাহলে সিইও কি? প্রতিষ্ঠানের মালিক, ব্যবস্থাপনা একদম ঊর্ধ্বতন কর্মকর্তা, তাই আমরা সেটাকে সিইও যদি হয়, সিইও মানে কি? সিইও মানে চিফ এক্সিকিউটিভ অফিসার, সেটাও কি অভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যেই আমাদের পড়বে। সো এটা হচ্ছে আমাদের যে হিসাব তথ্যের ব্যবহারকারী, এই হিসাব তথ্যের ব্যবহারকারী প্রশ্নগুলো, ঠিক আছে? এরপরে কোশ্চেনটি আমরা যাব, আমাদের 7 নম্বর প্রশ্ন, যে সেবামূলক অমূলক প্রতিষ্ঠানের উদাহরণ। সেবামূলক, তাদের মেইন কার্যক্রমটা কি থাকে? সেবা, তারা সেবা দাও। তো এবং বলছে সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান, ঠিক আছে? সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান, মাথায় রাখতে হবে এই কথাটা, মাথায় রাখবে। সেবামূলক, আমরা জানি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান 2 ধরনের হয়। ব্যবসা প্রতিষ্ঠান কয় ধরনের হয়ে থাকে? আমাদের প্রতিষ্ঠান কিন্তু 2 ধরনের হয়ে থাকে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? প্রতিষ্ঠান 2 ধরনের হয়ে থাকে। একটা হলো পণ্যের সাথে সম্পর্ক, পণ্য ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্ক, ঠিক আছে? আর একটা হচ্ছে কি? সেবা দেয়, ঠিক আছে? আরেকটা হচ্ছে সেবার সাথে সম্পর্ক। তাহলে প্রতিষ্ঠান 2 ধরনের হয়, একটা পণ্য ক্রয় বিক্রয় করে, আর একটা হচ্ছে সেবার মাধ্যমে তারা আয় করে থাকে। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের মেন উদ্দেশ্যটা কি? প্রতিষ্ঠানের মেন উদ্দেশ্যটা কি থাকে? মুনাফা অর্জন। কি থাকে? প্রতিষ্ঠানের মেন উদ্দেশ্যটা কি থাকে? মুনাফা অর্জন, ঠিক আছে? এখন এখানে দেখেন সেবামূলক, এটা সেবামূলক কিন্তু অমুনাফাভোগী, মানে কি? মুনাফা হবে না, মানে মুনাফা অর্জনের উদ্দেশ্য কি? মানে এই প্রতিষ্ঠানটা তো হবে না। তাহলে হচ্ছে দেখেন, সেবামূলক অমূলক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান কি দেয়? সেবা দেয়। এটা কি তাদের উদ্দেশ্য? মানে শিক্ষা প্রতিষ্ঠানের কি উদ্দেশ্য কখনো মুনাফা অর্জন? না। তার মানে স্কুল, কলেজ, মাদ্রাসা, এদের কি প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন? না, কি? সেবা দেওয়া। তার মানে এটা একটা অমূলক প্রতিষ্ঠান। তাহলে এটা আমাদের আনসার 1 নাম্বার। তাহলে আমরা এই ধরতে পারি। দ্বিতীয়ত দেখেন বিজ্ঞাপনী সংস্থা, তাহলে বিজ্ঞাপন দেয়, স্পন্সর দেয়, ঠিক আছে? তাহলে এই যে আমরা টিভিতে অনেক অ্যাড দেখি, এগুলো বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজিং। তাহলে অ্যাডভার্টাইজিং কি? মুনাফা অর্জন করে, কিন্তু তারা একটা সংস্থা, তাহলে তারা কি? সেবা দেয় কি? মুনাফা অর্জন করে। তার মানে কি এটা আনসার হবে না, এটা মুনাফাভোগী হয়ে যাচ্ছে। তাহলে বিজ্ঞাপন সংস্থাটা কি? মুনাফাভোগী প্রতিষ্ঠান। এরপরে দেখেন সামাজিক সংঘ, যেগুলো সামাজিক সংঘ, যে আমাদের এলাকায় বা আমাদের সোসাইটিতে আমাদের অনেক ক্লাব থাকে, অনেক সংঘ থাকে, সামাজিক সংঘ, যেগুলো সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজে তারা এগিয়ে আসে, উন্নয়নমূলক কাজগুলো তারা করে থাকে। তাহলে সেক্ষেত্রে এই যে সামাজিক যে সংঘ, সেটা কি? সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের আনসার এটা। তাহলে সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠানের উদাহরণ কোনটা? সেটা হচ্ছে 1 ও 3। 1 ও 3 কোথায়? এটা আনসার, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান 2 ধরনের হয়, একটা হলো পণ্য ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান, ঠিক আছে?
আরেকটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। এদের প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করা। কিন্তু আমাকে বলছে কি অমুনাফাভোগী। তার মানে আমাকে অমুনাফাভোগী প্রতিষ্ঠানের উদাহরণ বের করতে হবে। তাহলে আমার অন্য প্রতিষ্ঠানের উদাহরণ হচ্ছে কি? শিক্ষা প্রতিষ্ঠান, আরেকটা হচ্ছে সামাজিক সংঘ। ঠিক আছে? এরপরে লাস্ট কোয়েশ্চেন আমাদের, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য। ঠিক আছে? হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য আমাদেরকে বের করতে হবে। তো এখানে যেগুলো আছে আমরা দেখি, আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। ইয়েস, আর্থিক ফলাফল আর্থিক অবস্থা নিরূপণ করা, এটাই হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য। এটাই আমাদের সঠিক আনসার, এটা আমরা জানি। এখন দেখেন বাকিগুলো কি, এগুলো আমাদের দেখতে হবে। দেখেন ব্যয় নিয়ন্ত্রণ করা, এটাও কিন্তু প্রতিষ্ঠানের একটা উদ্দেশ্য। ঠিক আছে? জালিয়াতি ও প্রতারণা রোধ করা, এটাও প্রতিষ্ঠানের উদ্দেশ্য, মানে প্রতিষ্ঠান মানে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। তাহলে ব্যয় নিয়ন্ত্রণ করা এটা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, জালিয়াতি ও প্রতিরোধ করা এটা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, আর্থিক বিবরণী তুলনামূলক বিশ্লেষণ এটা উদ্দেশ্য। চারটা উদ্দেশ্য। এখন চারটা উদ্দেশ্যের মধ্যে কোনটাকে আপনি বেছে নেবেন সেটা মেইন করে হিসাব বিজ্ঞান অ্যাকচুয়ালি কোন জিনিসটাকে বেশি ফোকাস করে, কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দেয়। ঠিক আছে? তাহলে হিসাব বিজ্ঞান যে জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সেটা হচ্ছে আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নিরূপণ করা। তাহলে আমার চারটা অপশনই কিন্তু সঠিক। দেখেন এখানে হিসাব বিজ্ঞানের প্রধান মানে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, এই সবগুলোই উদ্দেশ্য, তার মধ্যে প্রধান যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আর্থিক ফলাফল আর আর্থিক অবস্থা নিরূপণ করা। ঠিক আছে? আমরা আর্থিক ফলাফল কোথায় নিরূপণ করি? সেটা হচ্ছে আমরা আয় বিবরণীতে করে থাকি। ঠিক আছে? এবং আর্থিক অবস্থা কোথায় করে থাকি? সেটা আর্থিক অবস্থার বিবরণীতে করে থাকি। ঠিক আছে? হ্যাঁ, আর্থিক অবস্থার বিবরণীতে করে থাকি। তাহলে এই হলো আমাদের এমসিকিউ কোশ্চেন। সো আমাদের এই এমসিকিউ কোশ্চেন গুলো মানে আজকে যে ক্লাসটিতে যে এমসিকিউ গুলো সলভ করা হয়েছে এগুলো হচ্ছে যে আমাদের বোর্ড বইয়ে যে এমসিকিউ গুলো দেওয়া আছে সেই এমসিকিউ গুলো সলভ করা হয়েছে। আশা করি আপনারা এই মানে এমসিকিউ গুলো যারা ভালোভাবে বুঝবেন, এখান থেকে যেভাবে কোশ্চেন আসুক না কেন আপনারা পারবেন। ঠিক আছে? আমাদের পার্ট 1 পার্ট 2 হিসাব বিজ্ঞানের পরিচয় পার্ট 1 পার্ট 2 ক্লাস করার পরে আপনারা যদি এই এমসিকিউ গুলো সলভ করেন আশা করি আপনাদের এই ফটোর মধ্যে কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? সো তারপরও যদি কোনো একটা জায়গায় আপনি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাবেন। আর হচ্ছে ক্লাসগুলো অবশ্যই নিজে তো করবেনই, পাশাপাশি নিজের সহপাঠীকেও কি জানাবেন। আর হচ্ছে এই চ্যানেলে মানে হচ্ছে আমার যে অ্যাকাউন্টিং ডিমার্স এই ইউটিউব চ্যানেলে নবম দশম শ্রেণীর যে হিসাব বিজ্ঞান আছে লেকচার ওয়াইজ একেবারে প্রথম অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো রেকর্ড করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।